কয়েকটি যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণে রাজধানী জুড়ে নিরাপত্তা বলয়। অপরাধে জড়িত সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ জন গ্রেফতার। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হবে না ভোট, বললেন আমির খসরু। ৫ দফা দাবি আদায়ে রবিবার পর্যন্ত আলটিমেটাম জামায়াত ও সমমনাদের। নির্বাচনের আগে দলগুলোর মতভেদের ফায়দা লুটতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, মত বিশ্লেষকদের। সন্ত্রাস মোকাবেলায় মাঠে থাকার আহ্বান। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে আদালত পাড়ায় খুন হন মামুন, জানালো পুলিশ। কিলিং মিশনে 2 শুটার সহ 5 জনকে অস্ত্রসহ গ্রেফতার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছেন। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা। বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি বলছে, সামাজিক মাধ্যমে যত হুমকি ধমকি দেয়া হোক, জননিরাপত্তা নিশ্চিত করবে তারা। এরই মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী। আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাহবাগ, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর। পুলিশ, র্যাব, এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা। এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে 2টি বোমা নিক্ষেপ করা হয়, যদিও কেউ হতাহত হয়নি এতে। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী। এছাড়া গাজীপুর ও সাভারে মোট 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই। এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে। ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ। বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার সয়লাবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার। একটা আগন্তুর ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না। জনগণের কোনো নিরাপত্তা নেই। জনগণ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই জনগণ, বাংলার জনগণ নিরাপত্তা চাই। আমি কোনো আতঙ্ক দেখি না। আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার। তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশও আছে অ্যাকশনে। তারা জানায়, অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 44 নেতাকর্মীকে। ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। শুধু 1-2 দিন নয়, রাজধানী বা সারা দেশে সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শামীম রেজা যোগ দিচ্ছেন সরাসরি। শামীম, জানাবেন যে দিনের তুলনামূলক কম ব্যস্ত সময়ে আমরা দেখেছি যে এই অগ্নিসংযোগ, বিশেষ করে বাস সহ বিভিন্ন গণপরিবহনের ঘটনাগুলো ঘটে থাকে। পুলিশের বর্তমান অবস্থান কি, তৎপরতা কতটা দেখছেন? হ্যাঁ শাফিন,
প্রেস ক্লাব থেকে শুরু করে হাইকোর্ট, মৎস্য ভবন এলাকা, প্রত্যেকটা স্পটেই আসলে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, কয়েকজন কর্মকর্তার সাথে, তারাও আসলে বলছিলেন যে গতকাল থেকে শুরু করে যেহেতু নানা জায়গায় নানাভাবে নাশকতা তৈরি হচ্ছে, নাশকতা করছেন কেউ কেউ, এজন্য তারা সতর্ক অবস্থানে আছেন। একটু যদি আসলে জানিয়ে রাখি, আগামীকাল 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে। এই উপলক্ষেই আসলে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই নিরিখেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে এজন্য বেশ তৎপর। আমরা দেখেছি যে হাইকোর্টের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সাজোয়া যান, জল কামান ইত্যাদির অবস্থান দেখেছি এবং মৎস্য ভবন এলাকায়ও আমরা এসেছি। অন্যান্য দিনের তুলনায় আমরা দেখেছি যে আমাদের এই মৎস্য ভবন মোড় এলাকায় পুলিশের গাড়ির অবস্থান দেখেছি এবং তুলনামূলক পুলিশ সদস্যদের অবস্থানও বেশ অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক দেখাই যাচ্ছে এবং আমরা বেশ সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। তারাও আসলে বলছিলেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু গত কয়েকদিন ধরেই আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে যানবাহন যেখানে সাধারণ মানুষের চলাচল বেশি, সেসব গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। সব মিলিয়ে তারা আতঙ্কের মধ্যে দিয়েই আসলে রাজধানীতে চলাচল করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আসলে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ইতিমধ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে যানবাহন, আমরা দেখছিলাম। শামীম, আপনাকে ধন্যবাদ। সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নি সন্ত্রাস চলছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপারসনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুরুত্বপূর্ণ সংস্থাটির রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারা দেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা। এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে, দমনের দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে, সরকারকে তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। জাতীয় শিল্পকলায় অপর অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, বোমাবাজি করে ওত পেতে থাকা স্বৈরাচার মাথা চারা দিতে চায়। ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা। টাকার তো অভাব নাই, সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছেন। এরা কারা? এরা আইনের আওতায় আসতে পারে না। এ সময় একটি দল আওয়ামী লীগের সাথে গভীর যোগাযোগ শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এগুলো তো হওয়ার কথা ছিল না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামায়াত সহ আন্দোলনরত 8 দল। বুধবার দলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন নেতারা। জানান, আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো।
বৈঠক শেষে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে ৮ দল। প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে এ সময় জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান জানান, ১৬ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে ৮ দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। ১৩ তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে ৮ দল বলেছে যে সারা দেশের আমাদের এই ৮টি দলের প্রত্যেকটি শাখায় স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। ৮ দল ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই দলগুলোর। নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের কাছাকাছি সময়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের সুযোগ নিতে পারে পতিত আওয়ামী লীগ, এমনটাই মত বিশ্লেষকদের। তারা বলছেন, বিএনপি, জামায়াত বা এনসিপির ভোটের হিসাবের পাশাপাশি সন্ত্রাস মোকাবিলায় মাঠে থাকা জরুরি। সরকারকেও কঠোর হতে হবে সহিংসতা দমনে। যে কোনোভাবে হোক জনমনে ভীতি আতঙ্ক দূর করতে হবে। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলে দেখা যাচ্ছিল আগে থেকেই। ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমেও নানা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কেউ কেউ। এসবের মধ্যে ঘটেছে অলিগলি বা ব্যস্ত রাস্তায় ককটেল বিস্ফোরণ বা যানবাহন পোড়ানোর ঘটনা। সরকার ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তা নিশ্চিতে। তবুও কিছুটা হলেও ঘাটতি হচ্ছে আস্থায়। এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, আরও ভয়াবহ পর্যায়ে যেতে পারে, এটা আমরা সবাই অনুমান করতে পারি। তারা যে ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে, দিন দিন যদি আমরা তাদেরকে আরও যদি এই সুযোগগুলো দেই, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে রাখি, তাহলে এই সংখ্যাটা বাড়তে পারে। তবে আওয়ামী লীগ ঘিরে শঙ্কা যখন এমন, জামায়াত শরিকদের নিয়ে ব্যস্ত ভোটের মাঠে নিজেদের দাবি আদায়ে, বিএনপি এবং তাদের মিত্রদের অবস্থান এমেরুর বিপরীতে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ও ভোটের রাজনীতিতে এটি ছিল অনিবার্য। এখন যেহেতু সামনে ক্ষমতা, চাওয়া পাওয়া, নিজের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা, নিজের রাজনৈতিক মতাদর্শের প্রতিষ্ঠা, তখন তাদের মধ্যে এই ধরনের যে মতভিন্নতা তৈরি হয়েছে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু অনেকের মধ্যে আশঙ্কা হয়েছে যে এটা মাত্রাগত সীমাটা অতিক্রম করে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। এই বিশ্লেষক বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে মতানৈক্য আরও বাড়তে পারে, তবে দলগুলোর সজাগ থাকা দরকার। যে অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে, ফাটল তৈরি হবে, তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই আওয়ামী লীগের যে সাম্প্রতিক কর্মতৎপরতা, এটা কিন্তু একটা নজির। সব মিলিয়ে আমরা একটা ঝুঁকির মধ্যে, আমরা একটা সংশয়ের মধ্যে, শঙ্কার মধ্যে আছি সহিংসতার। তারা ফিরে আসার সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু এই চেষ্টা প্রতিহত করা, এটা প্রতিরোধ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব, রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা এখানে প্রত্যাশা। রাজনীতির সব মতভেদ, বিরোধ টেবিলে বসেই সমাধান করার অনুরোধ সাধারণের। একদিকে প্রকাশ্যে আওয়ামী লীগের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, অন্যদিকে জুলাই সনদ, ভোট, গণভোট নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান। বিদ্যমান পরিস্থিতিতে সাধারণের মধ্যে শঙ্কা যেমন বাড়ছে, তেমনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থাও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে আবারও আস্থা ফিরিয়ে আনতে হলে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শপথ পড়লেন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২১ বিচারপতি। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।
তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় তার শপথ স্থগিত রাখা হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিরা। মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায়চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বয়স 45 বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। পরবর্তীতে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে। 2024 সালের নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। বলেন, জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের পুনরায় অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন রাশেদ খান। গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দেয় ইমন মামুন গ্রুপেরই আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের দাবি, 2 শুটার রবিন ও ফারুক গুলি করে মামুনকে হত্যা করে। হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় তাদের ভাড়া করে মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে গত সোমবার গুলি করে হত্যা করা হয় মামুনকে। সিসি ফুটেজে দেখা যায় 2 অস্ত্রধারী পরপর 6টি গুলি করে। মঙ্গলবার রাতে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। জানানো হয় দুজনের নাম রবিন আর ফারুক। সঙ্গে গ্রেফতার হয় আরও 3 জন। বুধবার সকালে এদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে। গোয়েন্দা পুলিশ জানায়, ইমন মামুনের এক সময়ের সহযোগী রনি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় বসে খুনের পরিকল্পনা হয়। ডিবি বলছে, এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে রনি। মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির কর্মকর্তা। সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। ছবি দেখা গেছে, ক্যাপ পরা যে ছবি সেটা হচ্ছে রবিন, আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক। এই হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা বলছেন, কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক এবং রবিন। অন্যরাও নানাভাবে সংশ্লিষ্ট। খুন হওয়া মামুন এবং নির্দেশদাতা হিসেবে চিহ্নিত রনির সহযোগী ইমনের বিষয়েও তদন্ত চলছে। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা 3 জনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দিনের বেলায় মামুনকে হত্যা করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 3.5 মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত 10 বছর বয়সী যমজ শিশু সারিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমা। এ পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 33 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর 3.5 মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে যমজ 2 শিশু সায়রা, সাইমা। মর্মান্তিক ওই দুর্ঘটনায় সায়রার 30 এবং সাইমা 15% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে 2 শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তী সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন 2 যমজ শিশুর বাবা মা। ডাক্তার, নার্স ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট ওনারা
অবদানের তুলনা নাই। তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে। বার্নের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত 57 জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন 20 জন। একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে। 3 জন এখনও চিকিৎসাধীন এবং তারা সবাই আশঙ্কামুক্ত। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা, সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। আহতদের মধ্যে যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফলো আপ চিকিৎসা দিচ্ছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। গত 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি দোতলা ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় মোট 36 জন নিহত এবং 124 জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধ বিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। সেই সাথে জননিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল তৈরিতে এপি মোলার টার্মিনালসের সাথে $550 মিলিয়ন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি হচ্ছে বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, মালিকানা বাংলাদেশের কাছেই থাকছে, পুরো টাকা এপিআই বহন করবে। এ সময় তিনি বলেন, লালদিয়া টার্মিনালে দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। বলেন, সপ্তাহে 24 ঘন্টা অপারেশন চলবে, এতে জট তৈরি হবে না। এপি মোলার বিশ্বে 60টি টার্মিনাল অপারেট করে বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে যে আমাদের নিজেদের ওয়ার্কফোর্স এখানে কাজ করবে। তো এই পোর্টটা চালু হলে প্রায় 5 থেকে 700 লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে। মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিং এর, তার 6 গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে।